আমরা প্রত্যেকেই ভাবছি ভারত কবে পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে রীতিমতো তাদের সাজা দিয়ে তারপর ফিরবে। এটা আমাদের প্রত্যেকের ভাবনা। কিন্তু আজকের খবরটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে ভারত কেন ঠিক দেরি করছে। কারণ পাকিস্তানের বর্তমান অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে, সেখানে ভারতের এই ওয়েট গেম তাদের কাছে একেবারে পাহাড় প্রমাণ চাপ তৈরি করে দিচ্ছে। একেবারে পাহাড় প্রমাণ চাপ। তারাও চাইছে আর পারছি না, এইবারে এসে তোমরা যুদ্ধ করো, আমাদের পক্ষে আর চাপ নেওয়া সম্ভব না। কারণ যতদিন ভারতের চোখ রাঙানি থাকবে, ততদিন এই নিকৃষ্ট দেশটাকে সজাগ থাকতে হবে। সজাগ থাকা মানে যুদ্ধাভ্যাস করা। আর বর্তমান পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, তাদের যুদ্ধাভ্যাস করার মতন অর্থ বা সামগ্রী কোনোটাই নেই। বর্তমানে যদি যুদ্ধ শুরু হয় এই মুহূর্তে, তাহলে পাকিস্তানের কাছে খুব অল্প সামান্য রসদ রয়েছে, যেটা বলা হচ্ছে মাত্র 4 দিন যেতে পারে, তার থেকে বেশি যেতে পারে না। একবার ভেবে দেখুন, পাকিস্তানের কাছে যে রসদ আছে, সেই রসদ মাত্র যাবে 96 ঘন্টা। আমার খবর নয়, পাশের রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টে স্পষ্ট মাত্রায় বলে দেওয়া হয়েছে যে কি অবস্থা পাকিস্তানের মধ্যে রয়েছে। এরা নাকি আবার যুদ্ধ করবে। গোলা বারুদ, অস্ত্রশস্ত্র সবের অভাব। সর্বোপরি তাদের যে মূল অভাব, সেটা হচ্ছে তেল। সেই তেল কোথা থেকে আনবে, যার জন্য রীতিমতো মাথার চুল ছিঁড়ছে। সমুদ্রপথ ভারত বন্ধ করে দিয়েছে। সেখান দিয়ে গেলেই সেখানে অতন্ত্র প্রহরার মতন দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান নেভি। আর বিপরীত দিকে আকাশপথে কোথা দিয়ে তেল আনতে হয়, এই বোকা বর্বর দেশটা কিছুই জানে না। আর আপনারা বলতে পারেন যে তাহলে তো তেল এরা পাশের দেশ থেকে নিয়ে নিতে পারে। কোথা থেকে নেবে? আফগানিস্তান থেকে। আফগানিস্তানে যাওয়ার মতন তাদের কোনো ক্ষমতা নেই। কোথায় যাবে? ইরান। ইরানে যেতে গেলে রীতিমতো মারধর খেয়ে তারপর ইরান বর্ডারে পৌঁছতে হবে। কারণ সিন্ধু প্রদেশ যেটা রয়েছে, সেই সিন্ধু প্রদেশও স্বাধীনতা পাওয়ার মুখে। এইরকম একটা পরিস্থিতি চলছে পাকিস্তানের মধ্যে। তারা যুদ্ধ করার মতন অবস্থাতেই নেই। মাত্র 96 ঘন্টার রসদ। আর পেট্রোল বা ডিজেল বা তেল যাই বলুন না কেন, তারও পরিমাণ অনেকখানি কম। এইবারে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে তাদের এত রসদ কিভাবে কমে গেল। এর পেছনেও রয়েছে ভয়াবহ দুর্নীতি। সেই খবরও ফাঁস হয়ে গিয়েছে। কি দুর্নীতি? পাকিস্তান চুপিসারে ইউক্রেনকে তাদের মজুদ অস্ত্র বিক্রয় করেছে। একবার ভেবে দেখুন, এই দেশটার দেশাত্মবোধ ঠিক কোন জায়গায় রয়েছে? কে করেছে? সেখানকার সেনা প্রধান। সেনা প্রধান গোলা বারুদ থেকে শুরু করে বেশ কিছু অস্ত্র শস্ত্র সেটাকে বিক্রয় করে দিয়েছে। কি কি রয়েছে সেই অস্ত্রের মধ্যে? সেখানে রয়েছে M109 হাউটজারের এবং 155 mm আর্টিলারি শেল। এগুলো বিক্রয় করে দিয়েছে ইউক্রেনকে। টাকার দরকার তো। আর এটা বিক্রয় করে দিয়ে তারা পেয়েছে 365 মিলিয়ন মার্কিন ডলার। এবং এই ডলারে তাদের অস্ত্রশস্ত্র কেনা বা সেনাবাহিনীতে ভালো করে মজুত করা উচিত ছিল। এখানকার মধ্যে বেশিরভাগ টাকার কোনো হিসাবই পাচ্ছে না। মানে মুনির এটা খেয়ে নিয়েছে। কারণ মুনিরের কিছু যায় আসে না। সে নিজের সম্পত্তিকে বাড়িয়েছে, বিদেশে বড়সড় বাড়ি কিনে নিয়েছে, তার পরিবারের লোকজনকে পাঠিয়ে দিয়েছে, আর তার সঙ্গে কিছু ভাগ হয়তো প্রধানমন্ত্রীকেও দিয়ে দিয়েছে। ভাই তুমি প্রধানমন্ত্রী আছো, তোমাকে দিয়ে দিই। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে পাকিস্তান রয়েছে, এই পাকিস্তান কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় সেনাবাহিনীর দ্বারা। সবকিছু, এই যত মন্ত্রী সন্ত্রী প্রধানমন্ত্রী যা দেখতে পাচ্ছেন, এরা সব কিন্তু হাতের পুতুল। যেভাবে সেনাবাহিনী তাকে নাচাবে, তারাও ঠিক সেইভাবে নাচবে। আপনি সেনাবাহিনীর তরফ থেকে বয়ান দেখতে পাবেন না। যত লাফালাফি করছে তাদের পোষা কুকুরগুলো।
সেই কুকুরগুলোর লাফালাফি। একবার ভেবে দেখুন, ভারত যদি যুদ্ধ শুরু করে সেই ক্ষেত্রে মাত্র 4 দিন তাদের জিনিসপত্র রয়েছে, তারপর কোথায় যাবে, কোথায় অস্ত্র শস্ত্র পাবে, কোন জায়গা থেকে তারা উদ্ধার করবে? ভারতবর্ষ আরো কিছু কাজ করেছে এর মধ্যে, কারণ তারা যেখান থেকেই টাকা পয়সা পাক না কেন, নয় নিজেরা হস্তগত করে, আর বাকি টাকা এরা নিজেদের দেশের প্রয়োজনে লাগায় না, বাকি টাকা এরা করে সন্ত্রাসবাদের পেছনে খরচা করে দেয়। এটাই এদের নীতি বা আদর্শ। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, সেখান থেকে টাকা আসার কথা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদের কাছে টাকা আসার কথা। ভারতবর্ষ স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই টাকা দেওয়ার আগে আপনারা ভাবুন এবং বুঝুন যে এই টাকা কোথায় ব্যবহার হচ্ছে, ভালো করে বিচার বিশ্লেষণ করে তবে সেই টাকা আপনারা দেবেন। লিখিত অভিযোগ পাওয়ার পরে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ তারা টাকা দেয়া আপাতত স্থগিত রেখেছে। এইবারে অবস্থাটা বুঝুন। এই দেশটা রীতিমতো ভিক্ষার উপরে নির্ভর করে নিজেদের জীবন ধারণ করে থাকে, কিচ্ছু নেই। ওয়ার্ল্ড ব্যাংক থেকে ভিক্ষা নেয়, এখান থেকে ভিক্ষা নেয়, ওখান থেকে ভিক্ষা নেয়, তারপরে খাওয়া দাওয়া করে। নিজেদের অস্ত্র শস্ত্র পর্যন্ত বিক্রয় করে দিয়েছে। একবার ভাবুন কতটা অপদার্থ এই দেশ, কতটা অপদার্থ। নিজেদের অস্ত্র কে বিক্রি করে, এবং বিক্রির টাকা দিয়ে যে অন্য কিছু উদ্ভাবনী জিনিসপত্র করবে তা নয়, সম্পূর্ণ টাকাটাই খেয়ে নিয়েছে আসিফ মনির, সেখানকার সেনা প্রধান, জঙ্গি। অ্যাকচুয়ালি সেনা প্রধান বলাটা ভুল, এ জঙ্গি, সেই জঙ্গি খেয়ে নিয়েছে। সুতরাং ভারতের ওয়েট গেমে যারা খুব চিন্তা করছেন যে ভারত কেন লাগছে না, কেন লাগছে না, বোঝা গেল তো ভারত কেন লাগছে না এর পেছনে। কারণ ভারতের লাগার প্রয়োজনই নেই। এরপর দেখবেন একেবারে কান ধরে হাঁটু গেড়ে নিচে বসে গিয়েছে এবং বলবে আমরা আর যুদ্ধ করার মতন পরিস্থিতিতে নেই। থাকবে কি করে, কিছুই তো নেই। ভারতের সঙ্গে যুদ্ধ লড়তে আসছে ভারত, বিশ্বের তৃতীয় বা চতুর্থ শক্তি, আর পাকিস্তান কোথায় 12 নম্বর, 13 নম্বর, 15 নম্বরে পড়ে থাকে। এই একটা দেশ, কিচ্ছু নেই, নাথিং। এই দেশটা কিনা আবার লড়বে। এর সঙ্গে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বিসিসিআই তারা সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে আর খেলা নয়। আগামী কিছু ছিল, ওয়ানডে ছিল, টেস্ট ছিল, সব বাতিল করে দিয়েছে। মানে সেদিক থেকেও আর কোনো সম্পর্ক রাখার জায়গায় নেই। এবং ভারত সরকারকে বেশ কিছু উপদেশও দেওয়া হয়েছে। সেই উপদেশগুলো কি কি? পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম ট্রানজাকশনের পথকে বন্ধ করতে হবে। না ভারত থেকে কোনো টাকা পাকিস্তানে পাঠানো যাবে, না পাকিস্তান থেকে কোনো টাকা ভারতে আসবে, পুরোপুরি বন্ধ, স্টপ। এবারে বাইরে থেকে পাঠাক্কা। এইটা করলে পরে তারা যেভাবে টাকা পাঠিয়ে সন্ত্রাসবাদীদের উপকার করতো ভারতে থাকা, এই জায়গাগুলো এবার বন্ধ হবে। ছোট্ট প্রতিবেদন আপনারা দেখলেন এতক্ষণ ধরে, অনেক ধন্যবাদ আপনাদের। আর আজকের প্রতিবেদন কিরকম লাগলো অবশ্যই বলবেন। পাকিস্তান সেনাবাহিনী তাদের অস্ত্রশস্ত্র বিক্রি করে দিয়েছে, দিয়ে টাকাটা হজম করে নিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান। এই বিষয় নিয়ে কি বক্তব্য? আর তারই সঙ্গে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনগুলোতে তাদের সঙ্গে আর কোনো খেলা নয়, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে, এই সিদ্ধান্তটাকেও আপনারা ঠিক কি বলবেন? এবং আরেকটি প্রশ্ন আপনাদেরকে অবশ্যই জানাবেন, কিন্তু আপনারা জানালে হয় কি, আমার আগামী যে খবরগুলো আমি করতে পারবো, প্রতিবেদনগুলো করতে পারবো, ভালো করে হয়, আপনাদের অনেক কিছু জানতে পারা যায়। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ভারত যে অভিযোগটা জানিয়েছে, সেই অভিযোগটা জানানো কতটা সঠিক হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।